নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, লাশগুলো ৫ দিন আগের পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই, ধসে পড়া খাত সংস্কারের প্রয়োজন নির্বাচিত সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। মঙ্গল নয়, আনন্দ শোভাযাত্রা হবে এবারের বর্ষবরণ, সাময়িক বন্ধ থাকবে ঢাবি শাহবাগ মেট্রো স্টেশন, ক্যাম্পাসে প্রবেশও কড়াকড়ি। এবং চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের শুল্ক আরোপে বাণিজ্য যুদ্ধের মুখে বিশ্ব, সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে মিচমিচি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে পুলিশ জানিয়েছে 5 দিন আগে তাদের হত্যা করা হয়। এদিকে এই ঘটনায় ইয়াসিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সিদ্ধিরগঞ্জের মিচমিচি পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্থানে কয়েকটি বস্তার পাশে খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা 999-এ কল করেন। পরে পুলিশ পৌঁছে বস্তাবন্দি লাশগুলো উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায় খণ্ডিত মরদেহগুলো একই পরিবারের 2 নারী ও 1 শিশুর। নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার লামিয়া আক্তার, তার বোন স্বপ্না আক্তার ও লামিয়ার শিশু সন্তান আব্দুল্লাহ। আজকে সকালবেলা ওইখানে পুকুর নাড়া দিছে মাটি, তখন নাকি একটা হাত বেরিয়েছে। পরে আমার ওই যে জেঠা লাগে পাড়া প্রতিবেশী, উনি যায় দেখে যেন হাত দেখা, পরে থানায় ইনফর্ম করছে, পরে আইসা এখানে লাশ পেয়েছে। মোবাইলটা তো বন্ধ, তুমি তো দেখো তো ওই তো ইমু চালায়, তোমার লাগে তো খাতির আছে দিয়ে তো জিজ্ঞেস করা। পরে যখন চালু দিয়ে দেখে যে এই অবস্থা, পরে আমার লগে লগে ফোন তো করে, দেখ তো তুই যাই আর দেখ তোর লাশটা কি তোর বই নিয়ে। বাবা বেচতো, গাঁজা বেচতো, আবার অটো চালাইতো, টিয়ার অভাব পড়তো, বন্যারায় মারতো, বন্যা ওই জামাই ওর বউরও মারতো, বড় বন্ধু মারতো। ওই অনেক অশান্তি করে আন্টি, খুব অশান্তি করে, টাকা পয়সার লাগে নেশা ভানি করে, ওরে ইয়ার দিছিলাম, ওই রেবের অফিসে দিছিলাম। মেয়েটা গার্মেন্টসে সার্কি করে খাওয়া, হয়তো নিশার টাকা লয়ে মারামারি লাগছে, এছাড়া একটা নিশা খান। এটা তো চাই যে উচিত বিচার করেন আপনারা। পারিবারিক কলহের জের ধরে অন্তত 5 দিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে। লামিয়ার স্বামী মাদকাসক্ত বলে জানিয়েছেন পুলিশ। গ্রেফতার ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তা আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেফতার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারের ঈদ উল ফিতরে ঈদযাত্রায় 300 দুর্ঘটনায় 322 জনের মৃত্যু হয়েছে। বরাবরের মতোই দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল, যা মোট সড়ক দুর্ঘটনার 42.85%। 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনার অন্যতম কারণ হিসাবে পরিবহনের বেপরোয়া গতি আর মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্যের কথা বলছে বেসরকারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতি। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। সড়ক দুর্ঘটনা কিংবা তার থেকে মৃত্যু এবং পঙ্গুত্ব বরণ, এগুলো বাংলাদেশে নৈমিত্তিক ঘটনা। পত্রপত্রিকা কিংবা টেলিভিশনে প্রায় প্রতিদিনই শিরোনাম হয় সড়ক, রেল ও নৌ দুর্ঘটনা। বছর জুড়ে তো দুর্ঘটনা আছেই, তবে ঈদযাত্রার 5-6 দিনে সংখ্যা বাড়ে কয়েক গুণ। এবার ঈদে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা 315টি। এতে প্রাণ ঝরেছে 322 জনের, আর আহত প্রায় 850। সম্প্রতি এমন পরিসংখ্যান প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথের 21 দুর্ঘটনায় 20 জন এবং নৌপথে 4 দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। সড়ক, রেল, নৌ মিলিয়ে 340 দুর্ঘটনায় 350-র বেশি মানুষের মৃত্যু হয়। বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। ঈদে 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 151 জন নিহত ও 155 জন আহত হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার 42.85%। আর মোট মৃত্যুর 46.89% হয়েছে মোটরসাইকেলে।
বিশ্লেষণে দেখা যায় মোটরসাইকেলের পাশাপাশি 16.56% বাস, 14.86% ব্যাটারি চালিত রিক্সা, 14.43% ট্রাক কাভার্ড ভ্যান এবং কিছু দুর্ঘটনার কারণ মাইক্রো এবং নসিমন করিমন। দুর্ঘটনার 27.30% মুখোমুখি সংঘর্ষ, 42.22% পথচারীকে গাড়ি চাপা দেয়া আর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা 20%। দুর্ঘটনার 38.41% জাতীয় মহাসড়কে, 21.26% আঞ্চলিক মহাসড়কে আর ফিডার রোডে দুর্ঘটনার পরিমাণ 34.6%। মহাসড়কে ব্যাটারি চালিত ও অটোরিকশার অবাধ চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ বলছে যাত্রী কল্যাণ সমিতি। সরকারের নির্দেশনা থাকার পরেও জাতীয় মহাসড়কগুলো থেকে ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, নসিমন পরিবহন বন্ধ করা যাচ্ছে না। মহাসড়ক নির্মাণের ত্রুটি, ট্রাফিক আইন অমান্যের প্রবণতা, উল্টো পথে যানবাহন, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী ও বেপরোয়া যানবাহনের মতো ঘটনা দীর্ঘদিনের ব্যাধি। প্রশ্ন হচ্ছে, এগুলো কেন কমানো যাচ্ছে না? এই প্রচলিত ট্রাফিক ব্যবস্থা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, সে কারণে তাদেরকে দিয়ে আমরা এই যে সরকারের যে আইন এবং বিধিবিধান এগুলো কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের। দুর্ঘটনার কারণ চিহ্নিত, কিন্তু প্রতিকারের ব্যবস্থা কতটুকু হচ্ছে বাংলাদেশে, এখানেই বেশি গুরুত্ব দিতে বলেছেন বিশেষজ্ঞরা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। দেশের ধসে যাওয়া খাতগুলো সংস্কারে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মনে করেন তিনি। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে ফ্যাসিবাদ কায়েম করে পতিত আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করেছিল। তানজিদ ভুঁইয়ার বিস্তারিত প্রতিবেদন। বিগত সরকারের ধসে যাওয়া স্বাস্থ্য খাতের পরিবর্তনে সরব বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এ খাতের নানা প্রতিকূলতা ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বাংলাদেশে ঘটে যাওয়া 2024 সালে অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়নের অজুহাতে মেগা প্রকল্প আর কমিউনিটি চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করেছে বিগত সরকার। বিএনপি এই পরিস্থিতির পরিবর্তন চায়। শেখ হাসিনা সহ তারা আজকে ভারতে দিল্লিতে আজকে মেহমান হিসেবে আছেন, অথচ আমাদেরকে যে কূটনৈতিক সম্পর্ক সেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা সব কিছু ভেঙে চুরমার করে সারা দেশ থেকে লুটপাট করে সমস্ত দেশের রাষ্ট্রীয় সম্পদকে দেশের বাইরে পাচার করেছে। স্বাস্থ্য খাতকে নতুন আদলে গড়ার আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, হাসিনার ধ্বংস করে যাওয়া দেশের সব খাত ঠিক করতে সবার আগে দরকার নির্বাচিত সরকার। বিএনপি আন্দোলন করেছে শুধুতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই জনগণের ভোটের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য। ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে নিজেরা জোর করে ক্ষমতায় ছিল। আমার তরুণ সমাজ বলতে পারবে না তারা ভোট কি জিনিস, সেটা তারা চেনে। তাই আমরা বলতে চাচ্ছি যে আমরা সবচেয়ে প্রথম জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেব। অনির্বাচিত সরকারের দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নাই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। এ সময় ক্ষমতায় না গেলেও বিএনপি সব সময় জনগণের পাশে থাকবে বলেও মন্তব্য করেন দলটির এই বর্ষিয়ান নেত্রী। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা সে কাজ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মঙ্গল নয়, আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এবার বাংলা নববর্ষ বরণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শোভাযাত্রা চলাকালে সাময়িক বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রবেশও থাকবে কড়াকড়ি। আরও জানাচ্ছেন এমআর আসাদ। বাংলা নববর্ষের আর বেশি দেরি নেই, আর বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবারও এর ব্যতিক্রম নেই। শোভাযাত্রার জন্য চারুকলা অনুষদ তৈরি করেছে 60টি বড় মোটিফ। ফিলিস্তিনের প্রতি সমর্থনের চিহ্ন হিসেবে থাকছে তরমুজের ফালির বড় একটি মোটিফ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্রিফিংয়ে জানানো হয়, আনন্দ শোভাযাত্রায় অংশ নেবেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। শোভাযাত্রা সুশৃঙ্খল রাখতে মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন সাময়িক বন্ধ থাকবে। রেলের নিরাপত্তা এবং ক্রাউড নিয়ন্ত্রণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি, সকাল থেকে দুপুর 8টা পর্যন্ত মেট্রোর
শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে। মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা করা ও ফ্যাসিবাদ মোটিভের ব্যাখ্যাও দেন ঢাবি উপাচার্য। পরিবর্তনমূলক ব্যবস্থার একটি প্রতীকী মুখোপাধ্যায়। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতীক। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। বিকেল 5টার পর ক্যাম্পাসে নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অসহনীয় গরমের সঙ্গে ঘামাচিতে ত্বকের র্যাশ বা চুলকানির সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। সারা শরীরে চুলকানি সহ লাল দানা ও সেই সঙ্গে জ্বরে ভুগছেন তারা। গরমের শরীরের ঘামের সংস্পর্শে এসে ছত্রাক থেকেই ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয় বলে জানালেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার তুষার মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। এ সময়ের আর্দ্র বাতাসে বৃদ্ধি পেতে শুরু করেছে নানা রোগ জীবাণু। শরীরে সৃষ্ট ঘাম এবং ধুলাবালিতে দ্রুত বেড়ে যায় ছত্রাক, আর এ থেকে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের ক্ষত ও চুলকানি। 1 বা 1.5 মাস ধরে র্যাশ ও চুলকানি সহ জ্বরের প্রকোপ অনেক বেশি বলে জানান রোগীর স্বজনরা। বড় বড় ফোড়া উঠতো, ফোড়া উঠলে মলম দিলে আবার যাইতো গা, আবার উঠতো আবার যাইতো গা, লাল লাল হয়ে থাকে আবার জায়গা। 5 মিনিট 10 মিনিট পর পর পুরো শরীর অ্যালার্জি বড় বড় হয়ে যায়। চুলকানিটা একটু বেশি, কান্নাকাটি করতেছে। আবহাওয়াজনিত কারণেই এই র্যাশ উঠতে পারে বলে মনে করেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার তুষার মাহমুদ। কোভিড টিকা নেওয়া পরবর্তী অনেকের শরীরে এ সময় র্যাশ টিকা এবং তা শরীরে প্রদাহ সৃষ্টি করছে বলেও জানান তিনি। অনেক রোগীদের মধ্যে আমরা পাচ্ছি যে শরীরে হাতে পায়ে চুলকানি এবং ছোট ছোট দানাদার র্যাশ হচ্ছে এবং কিছুগুলির মধ্যে পানি। এই স্ক্যাবিস রোগের কারণে হচ্ছে কিনা সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে, কারণ এটা না হলে খুব দ্রুত বাড়ির অন্যান্য মেম্বারদের মধ্যেও ছড়িয়ে যায়। করোনা ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিনই তো অ্যাভেলেবল ছিল। অনেক ধরনের ভ্যাকসিনের প্রভাবে বিভিন্ন রকমের মানে হিউম্যান নেচারে পরিবর্তন আসছে। কিছু কিছু রোগের প্রকোপ বাড়ছে, কিছু কিছু ভাস্কুলাইটিসের প্রমাণ পাওয়া যাচ্ছে। কোন স্থানে চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিলে সেখানে হাতের স্পর্শ বা ঘষাঘষি না করে আক্রান্ত স্থানে কেলামিলন জাতীয় মলম দেওয়ার পরামর্শ দেন তিনি। সঠিক রোগ নির্ণয় করে আক্রান্তকে দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিলেন এই চিকিৎসক। কিছু লোশন আছে যেমন ক্যালামিলন ধরনের লোশন, এইগুলি ব্যবহার করলে ওটা ছড়ানোটা এবং চুলকানিটা একটু কিছুটা কম হয়। তবে অনেক ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগসও এখন ব্যবহার করা হচ্ছে। নিজে বাসায় বসে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা যাবে না, অবশ্যই একটু আইসোলেটেড অবস্থায় থাকতে হবে। ত্বকের যে কোনো সংক্রমণে ক্রিম, লোশন বা যে কোনো প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি। তবে অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এই বক্তব্য চীনা পণ্যের উপর 145% শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশের ক্ষেত্রে 90 দিনের জন্য শুল্ক স্থগিত করা হলেও চীনের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এতে নতুন এক বাণিজ্য যুদ্ধের মুখে বিশ্ব। তবে চীনের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ দুশ্চিন্তার বিষয় হলেও বাংলাদেশের জন্য তা নিয়ে আসতে পারে নতুন সুযোগ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। 125% নয়, বরং 145% শুল্ক আরোপ করা হয়েছে চীনা পণ্যে। এমনই তথ্য দিয়েছে হোয়াইট হাউস। কেন 145% শুল্ক আরোপ করা হয়েছে তারও ব্যাখ্যা দেয়া হয়েছে। হোয়াইট হাউস ব্যাখ্যা দিয়ে বলছে, ট্রাম্পের নতুন ঘোষণায় চীনা পণ্যের ওপর শুল্ক 84% থেকে বৃদ্ধি করে 125% করা হয়। তবে নিষিদ্ধ ঔষধ ফ্যান্টালাইন সংক্রান্ত বিতর্কে চীনের ওপর আরও 20% শুল্ক আগে থেকেই ধার্য রয়েছে। ওই 20% শুল্কের সঙ্গে বর্ধিত 125% শুল্ক কার্যকর হবে। ফলে চীনা পণ্যের মোট শুল্কের পরিমাণ হবে 145%। এমন চড়া শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের দাম হবে আকাশছোঁয়া। এমনিতেই যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক ও জুতাসহ কৃষিজাত পণ্যের বড় অংশ আমদানি করে এশিয়া থেকে, যার মধ্যে তালিকায় সবার আগে রয়েছে চীনের নাম। এরপর রয়েছে ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্ডিয়া ও মালয়েশিয়ার নাম। বাংলাদেশের পণ্য রপ্তানিকারকেরা মনে করছেন, এ শুল্ক শেষ পর্যন্ত বহাল থাকলে চীন থেকে পণ্য ক্রয় মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরে আসতে পারে। এতে বাংলাদেশের লাভবান হওয়ার একটি সুযোগ তৈরি হতে পারে। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর এক পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে এখন থেকে $2 একটি কটন টি শার্ট চীন থেকে আমদানি হলে মোট শুল্ক দিতে হবে $2.83, যা ভিয়েতনাম ও বাংলাদেশ থেকে পড়বে $0.53। এতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে বাণিজ্যের দ্বার আরও প্রশস্ত হবে।
3 মাসের জন্য শুল্ক স্থগিত করায় বাংলাদেশ কিছুটা সময় পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনায় বসার। এর মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও সরকারি ক্রয় দ্বিপাক্ষীয় চুক্তি করতে সম্ভব হলে স্বস্তি ফিরতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ঈদ ছুটির পর রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ক্রেতা সমাগম। এদিকে বাঙালির অন্যতম বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ সামনে রেখে চড়া ইলিশের বাজার। অন্যদিকে ঈদের পর চাহিদা কম থাকলেও দাম কমেনি গরুর মাংসের, তবে স্থিতিশীল ডিম ও সবজি তরকারির বাজার। আরো জানাচ্ছেন নুসা ফেরদৌস। পরিষ্কারভাবে এটা বলতে চাই যে প্রথমত এটা আমাদের সংস্কৃতির কোনো অংশ না যে পান্তার সাথে ইলিশ খাওয়া হবে, বিশেষ করে এপ্রিল মাসে। অন্য সময় খেলে আমাদের কোনো ব্যাপার না। সম্প্রতি সচিবালয় এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান উপদেষ্টা, আর এর সঙ্গে একমত পোষণ করেন বাজারে আসা অনেক ক্রেতা। পয়লা বৈশাখে মেলা হয়েছে, মেলাতে গেছে, কিন্তু ওই যে পান্তা ভাত খায় ইলিশ, এই চর্চাটা কিন্তু অল্প আগে ছিল না। এই উপলক্ষে খাবো কেন আর এত দাম দিয়ে কিনবো কেন? গরিব মানুষরা তো অল টাইমই পান্তা ভাত খায়, তাহলে আমরা কেন একটা দিনের জন্য পান্তা ভাত খাবো? ভাতের সাথে পেঁয়াজ মরিচ ভালো মনে করি। ইলিশ মাছ খাওয়ার প্রচলন আমাদের, আমরা যে সম্প্রদায়ের মানুষ আমরা এটা কোনোদিন খাইও না। তবে বৈশাখী ঘিরে সাধারণ মানুষের ইলিশ খাওয়ার আগ্রহ কমলেও বাজারে বেড়েছে দাম। 800 থেকে 900 গ্রামের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি দরে, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকায়। 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3 থেকে 3500 টাকা কেজি দরে। ছোট মাছের ইলিশ 1 কেজি 1600 টাকা। মাছের আমদানি খুব কম, নদীর মাছ খুব কম। এদিকে ঈদের পরও চড়া গরুর মাংসের দাম এখনো কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 টাকায়, তবে কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকা কেজি দরে, লেয়ার 300 থেকে 310 এবং দেশি মুরগি 650 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি 185 টাকা, সোনালী মুরগি 280 টাকা। গরুর দাম বেশি, মনে করেন গরুর সামনে কুরবানি না, অত মনে করেন গৃহস্থ গরু ছাড়ে না। তবে স্থিতিশীল ডিমের বাজার। সোনালী ডিম 115 থেকে 25 আর সাদা ডিম 100 থেকে 110 টাকা ডজন বিক্রি হচ্ছে। এখন যদি তারা ডিম স্টকে না রাখে তাহলে বাজার এই বাজারে চলবে। এদিকে সবজির দাম রয়েছে অপরিবর্তিত। বরবটি, করলা, কচুরলতি, পটল, ঢেঁড়স সবই বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। পেঁপে 50, টমেটো 40 আর মাঝারি লাউ বিক্রি হচ্ছে 100 টাকায়। কাঁচা বাজার ম্যাক্সিমামই কম, কিছু কিছু দাম আবার বেশি আছে। দাম কমেও নাই, বাড়েও নাই, মোটামুটি একটা শীতলতার মধ্যে আছে। বাস্তবসম্মত বাজার তদারকি মানুষকে স্বস্তি দিতে পারে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 29 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। 1.5 বছরে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 50,900। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে রোগ ব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় 3 শিশুসহ নিহত হয়েছেন 6 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হতাহতের এই ঘটনা ঘটে। পাইলট ছাড়া নিহতদের সবাই স্পেনের পর্যটক। খেলার খবর। 8 বছরেও শেষ হয়নি জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। 2 বছরের মধ্যে এটি শেষ করার কথা থাকলেও 3 দফা বাড়ানো হয়েছে সময়। তাতেও কেবল খরচ বাড়া ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। যদিও ক্রীড়া পরিষদ বলছে এবছরের মাঝামাঝি সময় শেষ হবে যাবতীয় সংস্কার। মুদাসসির আলীর বিশেষ প্রতিবেদন। ক্রিকেট, ফুটবল মিলিয়ে বহু আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টের সাক্ষী মতিঝিল এলাকায় অবস্থিত জাতীয় স্টেডিয়াম। 1954 সালে নির্মিত হবার পর তৎকালীন অবিভক্ত পাকিস্তান দল ভারতের বিপক্ষে টেস্ট খেলার মাধ্যমে টেস্ট অঙ্গনে যাত্রা শুরু করে, আর 1971 সালে ইন্টারন্যাশনাল 11-এর বিপক্ষে খেলে পাকিস্তান বোর্ড একাদশ। সময়ের প্রয়োজনে দেশের প্রথম স্টেডিয়ামটি সংস্কারে হাত দেয় কর্তৃপক্ষ। 80 কোটি টাকা খরচে 2017 থেকে 2019 সালের ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজটি শেষ হবার কথা, কিন্তু তা না হওয়ায় মেয়াদ বাড়ানো হয় 2022 সালের জুন পর্যন্ত। বাজেট বেড়ে হয় 98 কোটি। এরপর আবারও সময় বাড়ানো হয় 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। খরচের ফর্দ গিয়ে ঠেকে 158 কোটি 45 লাখ টাকায়। সবশেষ মেয়াদ বাড়ে আরও 6 মাস। অনেক গড়িমসি হলেও এবার আর আপোষ নয় বলে জানান ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এই প্রকল্পের বিষয়গুলি তো মূলত আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক টেক কেয়ার করা হয়, তত্ত্বাবধান করা হয়, সুপারভাইজ করা হয়। তো এই প্রকল্পের সকল কাজ এই 30 জুনের মধ্যে শেষ করতে হবে।
এমনই পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং এটা সুনির্দিষ্ট। কেন এতবার সময় ও বাজেট বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আজমুল হক। বেসিক্যালি আমাদের জাতীয় স্টেডিয়ামের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং প্রায় বলা যায় 90% কাজ আমাদের শেষ হয়েছে। আমাদের এখন ফিনিশিংয়ের কিছু কাজ বাকি আছে। প্রজেক্ট যেহেতু চলমান আছে, এই অবস্থায় অনিয়মের বিষয়গুলো আসলে আসবে না। প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে, যখন আমরা ফাইনাল বিল দেব এবং তখন আমরা বিভিন্ন অ্যানোমালিজগুলো চেক করব। অলরেডি মাননীয় উপদেষ্টা মহোদয় এ ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন এবং উনি পাবলিকলি বলেছেন যে এই অনিয়ম যদি থেকে থাকে এটা বাদ দেওয়া হবে না কোনোটাই। এদিকে ব্যবসায়ী ও সাধারণ মানুষও চান দেশের প্রথম স্টেডিয়ামটি আবারও স্বমহিমায় জেগে উঠুক। দর্শকরা ওরা উঠানামা করে আর কি, তো সেখানে আমাদের জন্য ভালো, যারা দোকানদার আছে ব্যবসায়ী আছে ওনাদের জন্য ভালো আর কি। খেলাটা হইলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, দেখা গেছে যে খেলাও হইতাছে, খেলাও ভালো হয়, তারপরে যারা দর্শক আছে হেরাও মজা পায়, আবার দেখা গেছে মার্কেটের কেনাকাটাটাও ভালো হয়। যেটা অকেজ পড়ে আছে আমরা এটাতে নতুন করে আবার খেলা দেখবো, সবার আশা এটা, আমাদেরও আশা এটাই। স্টেডিয়ামটা যত দ্রুত সম্ভব এই সংস্কার কাজ শেষ করে আমাদের কাছে আমরা যাতে ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারি। আমরা চাই সবসময় খেলা হোক, খেলাধুলা সবাই ভালোবাসে। ফুটবল ম্যাচের প্রাণকেন্দ্র হিসেবেই রাখা হবে স্টেডিয়ামটিকে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে শিশুসহ 3 জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, লাশগুলো 5 দিন আগে। পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই, ধসে পড়া খাত সংস্কারের প্রয়োজন নির্বাচিত সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। মঙ্গল নয়, আনন্দ শোভাযাত্রায় হবে এবারের বর্ষবরণ, সাময়িক বন্ধ থাকবে ঢাবি শাহবাগ মেট্রো স্টেশন, ক্যাম্পাসে প্রবেশও কড়াকড়ি। এবং চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের শুল্ক আরোপে বাণিজ্য যুদ্ধের মুখে বিশ্ব, সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় বাংলাদেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।